রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি, দিনগুলি মোর সোনার খাঁচায়, কান্না হাসির বাঁধন, দিনগুলি মোর সোনার খাঁচায়। রইল না, রইল না সে যে আমার নানা। কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিনের সুযোগ্য পুত্র বিচারপতি মুস্তফা কামালকে নিয়ে আমাদের আজকের নানা রঙের দিনগুলি। আমার জন্ম হয়েছিল 1933 খ্রিস্টাব্দের 9ই মে মঙ্গলবার। আমার জন্মের খবর পেয়ে কলকাতায় আব্বা ছুটে গেলেন কাজী নজরুল ইসলামের কাছে, যাকে তিনি কাজীদা বলে ডাকতেন। আমার আব্বাকে চিনেছেন তো? আমার আব্বা হচ্ছেন মরহুম আব্বাস উদ্দিন আহমদ। তিনি কাজী নজরুল ইসলামের কাছে গিয়ে বললেন, কাজীদা, আল্লাহর অসীম অনুগ্রহে আমার ঘরে একটি খোকা এসেছে, আপনি যদি একটু নামকরণ করে দেন। কাজী নজরুল ইসলাম দুদণ্ড চোখ বুজে বললেন যে ছেলের নাম রইল মুস্তাফা কামাল, আর ডাক নাম রইল দদুল। আর আমি বেড়ে উঠেছি আমাদের নিজস্ব জেলা শহর কুচবিহারে। এখানে একটা স্কুল ছিল, 1861 খ্রিস্টাব্দে এই হাই স্কুলটা স্থাপন করেন মহারাজা। তখন এটাই বাংলাদেশের অন্যতম প্রাচীনতম একটা হাই স্কুল। এখানে এই জেনকিন্স স্কুলে আমি ক্লাস 3-তে ভর্তি হই, কিন্তু তার আগেই আমার বর্ণপরিচয় কিন্তু ওই কোনো মাস্টারের কাছে অ আ ক খ বা ABCD পড়ে হয়নি। আব্বার এক গাদা গানের রেকর্ড থেকে আমাকে যে কোনো রেকর্ড তুলে নিয়ে যদি বলা হতো যে এটা কোন গান, তখন আমি ওই রেকর্ডের লেভেল দেখেই বলে দিতে পারতাম যে এটা সেই গান। অর্থাৎ এই রেকর্ডের লেভেল দেখেই আমার অ আ ক খ বর্ণ পরিচয় শুরু হয়েছিল। আমি ক্লাস 3 থেকে ক্লাস 9, 10 সবগুলো পরীক্ষায় প্রথম অথবা দ্বিতীয় হয়ে উঠেছি, বেশিরভাগ সময় প্রথম হয়েছি। কুচবিহারের মহারাজা প্রত্যেক বছর আমাদের যে একটা পুরস্কার বিতরণী সভা, সেখানে আসতেন, আমরা গান গাইতাম। আমার স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক গাদা প্রাইজ নিয়ে আমি বাড়ি ফিরতাম। ফার্স্ট ইন জেনারেল প্রফিসিয়েন্সি, ফার্স্ট ইন বেস্ট কন্ডাক্ট, ফার্স্ট ইন মিউজিক, বিশ্বাস করবেন, তারপরে ফার্স্ট ইন বেঙ্গলি রিসাইটেশন, ফার্স্ট ইন পার্সিয়ান রিসাইটেশন। এইখানে আমার ছোটোবেলাটা কেটেছে খুবই আনন্দে। তার কারণ কুচবিহার হিন্দু প্রধান দেশ হলেও কুচবিহারের মহারাজা মুসলমান প্রজাদের অত্যন্ত সমতার চোখে দেখতেন। শুধু তাই নয়, তিনি তার মন্ত্রিসভায় অনেক মুসলমান সদস্য নিয়েছিলেন, যাদের মধ্যে অনেকে ছিল আমার আত্মীয়। তো এইভাবে একটা হিন্দু মুসলমান একটা সাম্প্রদায়িক সম্প্রীতির ভেতর আমরা সেখানে বড় হয়েছি। এত চমৎকার হিমালয়ের পাদদেশে একটি রাজ্য, যেখানে প্রকৃতি ছিল খুব উদার। গরমের সময় অত্যধিক গরম, বৃষ্টির সময় এক টানা 15 দিন বৃষ্টি হতো, আর শীতের সময় হাড়কাঁপুনের শীত। হিমালয়ের কাছে তো আমরা পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম, আকাশের গায়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত উত্তর দিক থেকে। তো বলরামপুর আমাদের গ্রামের নাম, সেটা কুচবিহার শহর থেকে 12 মাইল দূরে, কিন্তু যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু গ্রামের জীবন এত আনন্দের ছিল যে আমাদের এই পথকষ্ট মোটেই তখন কষ্ট বলে মনে হতো না, এটা আনন্দের লাগতো। তা আমরা যখন কুচবিহারে ছিলাম, আব্বা আসতেন বহুদিন পর পর, 2 মাস 3 মাস পর 2 দিন 3 দিনের জন্য। আব্বাকে পেয়ে আমরা খুব মহা খুশি হতাম। আব্বা চলে যেতেন, তিনি এক গাদা হাতের লেখা দিয়ে যেতেন, অঙ্ক দিয়ে যেতেন, ইংলিশ বাংলা 2 রকমের হ্যান্ডরাইটিং দিতেন। আর আশ্চর্যের কথা কি, আমার মা মোটে ক্লাস 3 পর্যন্ত পড়েছিলেন,
আমার আব্বা আমার সঙ্গে সঙ্গে আমার মাকেও লেখাপড়া শেখাতেন, আর আমাকে যে হাতের লেখা দিতেন আমার মাকেও সেই হাতের লেখা দিতেন। আব্বা চলে যাওয়ার পর মা এবং ছেলে দুজনে মিলে আমরা একই পড়াশুনো করতাম। আমার বাবা এবং মা এই দুজনের উৎসাহে এবং আমার ছোট চাচা আব্দুল করিম, যিনি ভাওয়াইয়া গানের কবি, লেখক এবং একজন ভালো নাট্যকার ছিলেন, অভিনেতা ছিলেন, তিনি আমাদেরকে সবসময় উৎসাহ দিতেন বিভিন্ন কাজে। তোমরা এই রবীন্দ্র নজরুল জয়ন্তীতে কিছু গান বাজনা করো, কিছু কবিতা আবৃত্তি করো, এগুলো উনি নিজেও শেখাতেন, গান শেখাতেন। তার সব বিষয়ে উৎসাহের কোনো সীমা ছিল না, এবং তারই উৎসাহে কুচবিহারের সাংস্কৃতিক জীবনে আমরা 3 ভাই বোন প্রবেশ করি। আমরা কুচবিহারে বেড়ে উঠলাম। এমন সময় আব্বা ঠিক করলেন যে কলকাতায় তিনি ভালো স্কুলে আমাদের ভর্তি করে দেবেন। তো 1946-এর জানুয়ারি মাসে আমরা কলকাতা গেলাম। আব্বা বেনিপুকুর লেনে সুন্দর একটা বাসা আমাদের জন্য ভাড়া করলেন, আমাকে ভর্তি করে দিলেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে। আমরা পড়াশুনো করছি, এমন সময় 1946 সালের আগস্টে ভয়াবহ হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়ে গেল। আমরা বেনিপুকুর লেন থেকে পালিয়ে পার্ক সার্কাসে হেঁটে হেঁটেই চলে গেলাম। সেখানে কয়েকদিন থাকার পর আরেকটা বাড়িতে পার্ক সার্কাসে ছিলাম, সেখান থেকে আবার বেনিপুকুর লেনে ফিরে আসি। তারপরে আব্বা বললেন যে এই পরিবেশে আর বালিগঞ্জ পর্যন্ত গিয়ে আমাদের লেখাপড়া করা সম্ভব নয়। আব্বা আমাদেরকে নিয়ে চলে গেলেন কুচবিহারে, আবার রেখে আসলেন। এরপরে আবার 47 সালে জানুয়ারি মাসে আব্বা নিয়ে গিয়ে সেই বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে আবার আমাকে ভর্তি করে দিলেন, ভাই বোনদেরও একই স্কুলে ভর্তি করে দিলেন। সে সময় জুন মাসেই ঘোষণা করা হলো যে ভারত ভাগ হয়ে যাচ্ছে, পূর্ব পাকিস্তান হচ্ছে এবং তার রাজধানী হবে ঢাকা। সবাইকে অপশন দিতে বলা হলো। আব্বা সরকারি চাকরি করতেন, তিনি পাকিস্তানে অপশন দিলেন। আমাদেরকে বললেন তোমরা কুচবিহারে চলে যাও, গিয়ে আবার ভর্তি হও, পরে দেখা যাবে। আব্বা কিন্তু জুলাই মাসেই পাকিস্তান হওয়ার বছরটায় 1947 সালে ঢাকায় চলে এসেছিলেন। আমি ভর্তি হলাম ঢাকা কলেজিয়েট স্কুলে। সেখান থেকে 3 মাস পড়ে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে সারা পূর্ব পাকিস্তানে পরীক্ষা দিয়ে ম্যাট্রিকের 7ম স্থান অধিকার করলাম। জগন্নাথ কলেজে 1948 সালে আমি আইএ ক্লাসে ভর্তি হলাম। তখন খুব বাঘা বাঘা টিচার আমরা পেয়েছি। বাংলায় পড়ে অজিত কুমার গুহ এসেছিলেন, ইংলিশে মুনির চৌধুরীকে পেয়েছি, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুর থেকে পেয়েছি। 1950 সালে আইএ পরীক্ষা দিলাম আমি ঢাকা বোর্ডে, তখন সারা পূর্ব পাকিস্তান জুড়ে আমি তখন 5ম স্থান অধিকার করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1950 সালে ভর্তি হলাম, অথবা 1951। তখন আমি অনার্স নিলাম রাষ্ট্রবিজ্ঞানে। 1950 পর্যন্ত খুব ভালোভাবে ছিলাম, এবং যে পাড়ায় ছিলাম পাতলাখালেন, চারদিকে হিন্দু অধ্যুষিত। সেখানে একটা বিরাট সাংস্কৃতিক পরিমণ্ডল পেয়েছিলাম। ছোটোবেলার থেকেই আমার প্রতিযোগিতায় যোগ দেওয়া অভ্যেস ছিল। ওখানে এত প্রতিযোগিতা হতো, এত গানের মজলিস, এত সঙ্গীত প্রতিযোগিতা, আমাদের ওখানে পরিচিতি হতে বেশি দেরি লাগলো না। কিন্তু দুঃখের বিষয় 1950 সালে দাঙ্গা বেঁধে গেল। কিছুদিন পরেই দেখলাম যে আমাদের পাড়া ফাঁকা হয়ে গেল। ভালো ভালো হিন্দু প্রতিবেশীরা যারা আমাদেরকে খুবই আদর করতেন, তারা সদল বলে সপরিবারে দেশ ছেড়ে চলে গেলেন। 52 ভাষা আন্দোলনে খুব সক্রিয়ভাবে জড়িত হয়ে পড়েছিলাম। পুলিশ আমার পেছনে হুলিয়া প্রকাশ করেছিল। আমি এবং আমার এক বন্ধু আমরা উত্তর বাংলায় গিয়ে নানার বাড়ি, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি লুকিয়ে লুকিয়ে থেকে 3 মাস পর ঢাকায় ফিরলাম। সেই সময়ই তুরস্কে একটা প্রতিনিধি দল পাকিস্তান সরকারের তরফ থেকে পাঠানো হয়েছিল। প্রত্যেক বিশ্ববিদ্যালয় থেকে 5 জন পুরুষ, 5 জন মেয়ে, আমরা এইভাবে একটা বিরাট দল গিয়েছিলাম। তবে বড়দের ভেতর তখন কবি জসিমউদ্দিন, বেগম শামসুন নাহার মাহমুদ, তাদের পূর্ব পাকিস্তান থেকে নেওয়া হয়েছিল। এখানে তুরস্ক 1 মাস ভ্রমণ করেছি, এবং সেই ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আমি পরে পাক্ষিক মোহাম্মদীতে আমি লিখেছিলাম।
এরপরে 1953 সালে অনার্স পরীক্ষা দিলাম। অনার্সে আমি ফার্স্ট হলাম। পরের বছর MA পরীক্ষা দিলাম পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানে, এবং আমি পরের বছরও ফার্স্ট হলাম। তো আব্বা আমাকে পাঠিয়ে দিলেন লন্ডনে। আমি গেলাম, কিন্তু করাচিতে যাত্রাবিরতি করে শুনি যে আমার একটা স্কলারশিপ ঠিক হয়ে গেছে, শুধু আমি যোগাযোগ করিনি বলে স্কলারশিপটা আমাকে দেয়া যাচ্ছে না। আমি কয়েকদিন যাত্রা বিলম্ব করে আমি সেটা নিলাম, নিয়ে আমি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে MSc ইকন রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হলাম, এবং সঙ্গে সঙ্গে লিঙ্কনস ইনে ব্যারিস্টারিতেও ভর্তি হলাম। ছাপ্পান্ন সালে আমার বিয়ে করার জন্য একবার ঢাকায় আসতে হয়। 7 দিন ছিলাম, এর ভেতর বিয়ে করে আমি চলে গেলাম। আমার স্ত্রী হোসনে আরা কামাল, তিনি পরে অধ্যাপক হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ বিভাগে। তো লন্ডনেই আমার কোনো ডিগ্রি হবার আগেই একটা মেয়ে হয়ে গেল। তার নাম হচ্ছে আজকের বিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং প্রফেসর ডক্টর নাশিদ কামাল। আমার দ্বিতীয় মেয়ে নাইলা কামাল, আমার তৃতীয় মেয়ে নাজিফা কামাল, আমার নাতি নাতনির সংখ্যা 7 জন। আমি 1958 সালে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে রাষ্ট্রবিজ্ঞানে MSc ইকন ডিগ্রি পেলাম। আমি 59 সালের অক্টোবরেই পরীক্ষাগুলো পাশ করে ফেললাম। আর 3 মাস থাকলে একটা পোস্ট ফাইনাল কোর্স আছে, যেটা করলে ফিরে এসে আমি সরাসরি প্র্যাকটিস করতে পারতাম। কিন্তু আমার আব্বা খুব গুরুতর অসুস্থ ছিলেন, তাকে দেখাটা আমার ফরজ কাজ ছিল। আমি ফিরে এসে আব্বাকে মাত্র 1.5 মাস পেলাম। 61 সালে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক নিযুক্ত করা হলো আইনে। আমি সেটা 1968 সাল পর্যন্ত এই খণ্ডকালীন শিক্ষকতা করেছি। তার সঙ্গে সঙ্গে আমি বক্তৃতাও দিতাম, আমি টিভিতেও যেতাম। যখন 25শে ডিসেম্বর 1964 সালে ঢাকায় ডিআইটিতে মাত্র একটা ঘরের ভেতর পাকিস্তান টেলিভিশন ঢাকা কেন্দ্র স্থাপিত হয়, তখন সেই দিন থেকেই আমি কিন্তু 1 বছর 1.5 বছর টিভির নিয়মিত উপস্থাপক ছিলাম। আমি যে প্র্যাকটিস করা শুরু করলাম তখন কিন্তু পূর্ব পাকিস্তানের যে অর্থনীতি, এটা ছিল খুব পশ্চাৎপদ। মাত্র 300 কি 400 টাকা হলে একটা ফ্যামিলি খুব ভালোভাবে ঢাকায় থাকতে পারত। আমাদের কাছে যখন 300, 400 বা 500 বড় জোর কেউ ফিস দিয়ে আসতো, আমরা সেটাকে খুব অনেক বড় ফি বলে মনে করতাম। তা যাই হোক, আমার প্র্যাকটিস যখন বেশ কিছু জমে এসেছে, তখন বাংলাদেশ হলো। বাংলাদেশ হওয়ার পর আবার প্র্যাকটিসটা ভালো করে জমাতে একটু সময় লাগলো। এরপরে 1977 সালে বাংলাদেশ সরকার আমাকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এই পদে নিয়োগ করে। তারপর যখন সুপ্রিম কোর্ট ভাগ করে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট আলাদা করা হলো, তখন আমাকে হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল করা হলো। আমি খুব বেশি দিন এই পদগুলোতে ছিলাম না। 11 মাস কাজ করার পরেই হাইকোর্ট আবার সুপ্রিম কোর্টের সঙ্গে একীভূত হয়ে গেল, অর্থাৎ হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপেলেট ডিভিশন, এই অবস্থাটা আবার চালু করা হলো। তখন অ্যাডভোকেট জেনারেলের পদটাও চলে গেল। আমি আর সরকারি কোনো চাকরিতে যাব না ঠিক করলাম, প্র্যাকটিসেই মনোনিবেশ করলাম। ওই 9ই এপ্রিল 1979 সালে একটা ভালো প্র্যাকটিস ছেড়ে দিয়ে হাইকোর্ট ডিভিশনের বিচারক হতে হয়। এটা আমি নিজে কিছুই চাইনি, এটা না হলেই, এই উপদ্রব না হলেই ভালো হতো, কিন্তু আমাকে বাধ্য হয়েই নিতে হলো। তো যখন নিতে হলো, তখন আমি আমার কাজটা খুব ভালো করেই মনোনিবেশ করলাম। আমি চেয়েছি আমার রায়গুলো সুলিখিত হোক, আমি চেয়েছি যে এটা জ্ঞানগর্ভ হোক, আমি চেয়েছি যে আমার লেখার ভেতরে প্রত্যেকটি রায়ে একটা স্টাইল থাকবে, যে স্টাইলটি হবে আমার নিজস্ব এবং এটা আর কারুর স্টাইলের সঙ্গে তুলনীয় হবে না। এরপরে 1989 সালের
পহেলা ডিসেম্বর আমাকে অ্যাপেলেট ডিভিশনে উন্নীত করা হয়। তারপরে 1999 সালের পহেলা জুন আমাকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়। আমি সেই বছরই মাত্র 7 মাস প্রধান বিচারপতি হিসেবে কাজ করে আমি 1 জানুয়ারি 2000 সালে আমি অবসরে যাই। সেপারেশন অফ জুডিশিয়ারি, অর্থাৎ বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার যে রায়, এটাই আমার জীবনের সর্বশেষ রায় এবং এটা খুব আলোচিত, মাজদার হোসেনের কেস। তবে আমি কিন্তু বসে নেই। আমি বাংলাদেশে বিকল্প ব্যবস্থায় বিরোধ নিষ্পত্তি, যেটাকে বলা হয় অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, ADR সংক্ষেপে, এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্যে আমি 3-4 বার সারা বাংলাদেশ ভ্রমণ করেছি এবং অনেক আইনজীবী, তারপরে বিচারক এবং NGO-কে এই কীভাবে সালিশ ঠিক নয়, মধ্যস্থতায় বিরোধ মীমাংসা করতে হয় তার টেকনিকগুলো এবং তার প্রিন্সিপালগুলো আমি তাদের শিখিয়ে দিয়েছি। এই কাজটা আমি এখনও করছি। তারপরে দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে আমাকে কখনো কখনো আলোকপাত করতে হয়। তাছাড়া আমি নিজের আত্মজীবনীটাও একটু হাত দেব বলে ঠিক করেছি। আপনারা হয়তো এখন বিশ্বাসই করবেন না, আমি ছোটবেলায় খুব ভালো গান গাইতাম এবং আমার আব্বার সঙ্গে অনেক বড় বড় জনসভায় আমি গান গেয়েছি। সেখানে শেরে বাংলা ফজলুল হক বক্তৃতা করেছেন, সেখানে খাজা নাজিমউদ্দিন বক্তৃতা করেছেন, সেখানে HS সরওয়ার্দী বক্তৃতা করেছেন, সেখানে জনাব আবুল হাশিম বক্তৃতা করেছিলেন। এইসব জায়গায় আব্বা আমাকে সঙ্গে নিয়ে কখনো কখনো ডুয়েট, কখনো কখনো আমাকে একা গান গাইতে বলতেন, আবৃত্তি করতে বলতেন। আমার যখন বয়ঃসন্ধি হলো তখন আমার গলাটা যেন কেমন ফাঁসা হয়ে গেল। তো সেটা শুনে আব্বা বললেন যে তুই তো দম রাখতে পারবি না, আর তোর গলাটাও একটু ফাঁসা হয়ে গেল। তো উনি উস্তাদ রেখে দিলেন আমার ভাই বোনের জন্যে, কিন্তু আমাকে লেখাপড়াতেই মনোনিবেশ করতে হলো। কিন্তু গানটা আমার রক্তে, যেহেতু আমি আমার ভাই বোনদের চাইতে এবং বাংলাদেশে বর্তমান জীবিতকালের মানুষদের মধ্যে সবচাইতে বেশি সময় ধরে